স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। তাইওয়ানের উপর চীন কোনো পদক্ষেপ নেবে না নিশ্চিত করলেন ট্রাম্প। বিসিবি পরিচালক হলেন কর্পোরেট ব্যক্তিত্ব নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বগুড়া ৬ আসনে তারেক রহমান এবং বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসনে নির্বাচন করবেন বেগম খালেদা জিয়া। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদের আমরা চেঞ্জ করতে পারি। এই কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি। এখন এই যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, দেশ এখন সংকটময় পরিস্থিতিতে আছে এবং এটি কোন দিকে যাবে তা নির্ভর করছে আগামী জাতীয় নির্বাচনের উপর। আজ আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নির্বাচনে মোতায়েন হবে প্রায় ৫ লাখ আনসার সদস্য। রাজধানীর একটি ভোট কেন্দ্রে জাল ভোট দিতে গেলে একজন ভুয়া ভোটার আটক হন। এ সময় কেন্দ্রের বাইরে কিছু দুষ্কৃতিকারী ভোটের পরিবেশ নষ্ট করতে উদ্যোগী হলে অত্যন্ত দ্রুততা ও দক্ষতার সাথে তাদের আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আনসার ভিডিপির নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সোমবার ভোট কেন্দ্রে এই নিরাপত্তা মহড়ার আয়োজন করা হয় ভাটারা এলাকায়। মহড়া পরিদর্শন শেষে সিইসি বলেন, নির্বাচন সামনে রেখে প্রতিটি বাহিনী প্রশিক্ষণের ব্যবস্থা করলে তা ভোটের জন্য ইতিবাচক হবে, কারণ আগামী নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দল সহ সবার সহযোগিতা দরকার বলে উল্লেখ করেন তিনি। ভোটার, রাজনৈতিক দল, আমাদের সাংবাদিক ভাই বোনেরা, বিভিন্ন বাহিনীর লোকজন আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটা প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেব। আনসার ভিডিপির মহাপরিচালক বলেন, নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় তার বাহিনী যথাযথ দায়িত্ব পালন করবে। ডিজিটাল সমন্বয়ের মাধ্যমে পূর্বের চেয়ে এই বছরে নির্বাচনী যে কার্যক্রম অনেক সুন্দরভাবে করা সম্ভব হয়, বাট চ্যালেঞ্জ অনেক বেশি। যারা আগে অনেকগুলো দীর্ঘদিন ধরে আমাদের প্রান্তিক পর্যায়ে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছে, এই ধরনের পরিস্থিতি মূল্যায়নে তারা ভালো ভূমিকা রাখে, তাদেরকে আমরা ফিল্টারিং করে নির্বাচনী প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করার আগে আমরা যাচাই বাছাই করে নিচ্ছি। গত 1 বছরে 1,45,000 আনসার সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান এই শীর্ষ কর্মকর্তা। আমরা 1,45,000-এর বেশি নতুন সদস্য গড়ে তুলেছি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আপিলে ৫ম সংশোধনীর পুরোটা বাতিল চাওয়া হয়েছে। সোমবার রিটকারী সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া এ আপিল দায়ের করেন। গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে আনে উচ্চ আদালত। তবে এই রায়ে ৫ম সংশোধনী পুরোটা বাতিল করা হয়নি। পঞ্চদশ সংশোধনীর অনেকগুলো অংশ অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেন, কিন্তু
হাইকোর্টে আমরা আসলে পুরো পঞ্চদশ সংশোধনীর বাতিল চেয়েছিলাম আমরা, কিন্তু হাইকোর্ট অংশবিশেষ বাতিল করেছেন কিন্তু পুরোটা বাতিল করেননি। সেই রায়ের বিরুদ্ধে আমরা আপিল দায়ের করেছি, আপিল করার অনুমতি প্রার্থনা করে যেই আবেদন করতে হয় সেটা দায়ের করেছি এবং সেটা হয়তো যথাসময়ে শুনানি হবে। জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেয় ট্রাইব্যুনাল। এই মামলার তৃতীয় সাক্ষী হিসেবে আজ শহীদ নাদিমের স্ত্রী তাবাসসুম আক্তার নিহা এবং চতুর্থ সাক্ষী হিসেবে প্রত্যক্ষদর্শী ইয়াকুব মিয়া নামের এক ব্যক্তির আজ সাক্ষ্য গ্রহণ করে ট্রাইব্যুনাল। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক 2 বার গুম হওয়ার ঘটনায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মহিউদ্দিন খান আলমগীর, তখন র্যাবের ডিজি ছিলেন মুখলেস রহমান এবং এডিজি ছিলেন জিয়া, কর্নেল জিয়া ছিলেন তিনি তখন। এই 4 জনের নাম হলো প্রথম গুমের বিষয়। এরপর ওনারা তদন্ত করবে, আর যারা যারা শারীরিক নির্যাতন সেটা তদন্তে বেরিয়ে আসবে। টেলিকম খাতে সরকারের প্রস্তাবিত খসড়া গাইডলাইন বাস্তবায়ন হলে গ্রাহকের ইন্টারনেট খরচ শতকরা 20% বেড়ে যাবে, আর সেবাদাতাদের ক্রয়মূল্য বাড়বে 14% পর্যন্ত। এতে হুমকির মুখে পড়বেন দেশি উদ্যোক্তারা। আজ রাজধানীতে সংবাদ সম্মেলন করে এসব কথা জানায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন ISPAB। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRCর প্রস্তাবিত খসড়া গাইডলাইনে টেলিকম খাতে দেশি উদ্যোক্তাদের সুরক্ষা নিশ্চিত হবে না দাবি করে সোমবার মহাখালীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন ISPAB। উদ্যোক্তা বড় উদ্যোক্তা বলে কিছু থাকবে না। এতে বক্তারা জানান, সম্প্রতি টেলিকম সার্ভিস প্রোভাইডার লাইসেন্সিং গাইডলাইনের খসড়া তৈরির সময় BTRC ইন্টারনেট সেবাদানকারী ও গ্রাহকের কথা বিবেচনায় নেয়নি। নতুন গাইডলাইন অনুযায়ী ন্যাশনাল যারা অপারেট করবেন ওনাদেরকে দিতে হবে 32.78%, 32.78% ইনস্ট্যান্ট অফ 21.85%। এবং যারা গ্রামে ব্যবসা পরিচালনা করবেন ওনাদেরকে দিতে হবে 40.25%। এক্সিস্টিংয়ের সাথে যদি আমরা এটা পার্থক্য করি, আপনি দেখবেন যে 18 থেকে 20% ইন্টারনেটের মূল্য বৃদ্ধি পাবে গ্রামে যারা বসবাস করে। এবং আমাদের যে ক্রয় মূল্য আছে সেই ক্রয় মূল্য 14% ওনারা বাড়িয়ে দিয়েছে। তিনি জানান, স্টারলিংকের জন্য সরকার নির্ধারিত লাইসেন্স ফি গ্রহণযোগ্য নয়। স্টারলিং যদি 12.5 লাখ টাকা দিয়ে লাইসেন্স অ্যাকুইজিশন করতে পারে, বাংলাদেশে দেশীয় উদ্যোক্তা হিসেবে আমার কাছ থেকে সরকার কোনোভাবেই 25 লক্ষ টাকা অ্যাকুইজিশন ফি আদায় করার এখতিয়ার তাদের নেই। এই অবস্থায় গ্রাহক ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর স্বার্থ গুরুত্ব দিয়ে কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন ISPAB। শুধুমাত্র নির্বাচনমুখী হলেই হবে না, নির্বাচনের আগেও আপনাদেরকে এই পলিসিতে হস্তক্ষেপ করতে হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আজ থেকে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী 3 দিনব্যাপী রাস উৎসব। এরই মধ্যে সুন্দরবনের দুবলার চর ও পটুয়াখালীর কলাপাড়ায় এ উপলক্ষে শ্রীকৃষ্ণ ভক্তদের সমাগম ঘটেছে। তবে দুবলার চরে এবারও রাস উৎসবে থাকছে না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা মেলার আয়োজন। আইন শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। রাসযাত্রা রাধাকৃষ্ণের প্রেম ও ভক্তির প্রতীক। বৈষ্ণব ভাবধারাপূর্ণ এই উৎসব পালিত হয় পূর্ণিমা তিথিতে, যার সূচনা শ্রী চৈতন্য দেবের সময় থেকে। রাধাকৃষ্ণের আরাধ্যই মূল বিষয় হলেও অঞ্চলভেদে বিভিন্ন রীতিতে রাস উৎসব পালিত হয়ে আসছে। বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলার চরে সোমবার থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী ঐতিহাসিক এই রাস উৎসব। তবে এবারও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা মেলার আয়োজন থাকছে না। কেবল সনাতন ধর্মাবলম্বীরাই অংশ নিতে পারবেন পূজা ও পুণ্য স্নানে। বন বিভাগ জানায়, উৎসবকে ঘিরে সুন্দরবনে সাধারণ পর্যটকদের প্রবেশ নিষেধ করা হয়েছে। বহিরাগত লোকজন না গিয়ে সুন্দরবনের বায়োডাইভার্সিটি, হরিণ শিকার এগুলোর মধ্যে তারা মিশে যায়। এই জন্য কিন্তু এই শুধুমাত্র
হিন্দু সম্প্রদায়ের লোক, সনাতন ধর্মাবলম্বীদেরকেই কিন্তু এখানে অ্যালাউ করা হচ্ছে। একইভাবে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় হচ্ছে ঐতিহাসিক রাসলীলা। প্রায় ২০০ বছর ধরে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। আমাদের এবছর মূল প্রতিপাদ্য বিষয় হলো যে মানুষের ভিতরে সম্পর্ক গড়ে তোলা, পরস্পর কল্যাণের জন্য কাজ করা। প্রত্যেক ভক্ত ভগবানের কুঞ্জ ঘুরে সেখানে প্রার্থনা করে এবং সারা বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য মঙ্গল কামনা করা হয়। উৎসব উপলক্ষে কমপক্ষে ১ লাখ পুণ্যার্থীর সমাগম ঘটবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। অযাচিত ব্যক্তিবর্গ বিভিন্ন গাড়ি নিয়ে ভিতর ঢুকতে না পারে, সেজন্য আমরা ২-৩টা পয়েন্টে গাড়িগুলোকে ব্লক করে দিব। এরপরে আমাদের কিছু এমার্জেন্সি সার্ভিস থাকবে, তারা ইভেন বৃদ্ধ যারা পুণ্যার্থী আছে, যারা প্রতিবন্ধী পুণ্যার্থী আছে, তাদের জন্য আমাদের ভিতরের স্পেশাল সার্ভিস থাকবে। আগামী বুধবার পূর্ণ স্নানের মাধ্যমে পুণ্যার্থীরা যার যার গন্তব্যে ফিরে যাবেন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। চাঁদপুরে ১৫০ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। এসব স্কুলে সন্তানদের পাঠিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে অভিভাবকদের। ভবনগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এটি চাঁদপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। শুধু এই বিদ্যালয়ই নয়, এমন আরও ১৫০ শতাধিক বিদ্যালয় ভবনের অবস্থা একই। ঝুঁকি নিয়ে এসব স্কুলেই পড়ছে কোমলমতি শিশুরা। স্কুল পুরো ভাঙাচোরা, বৃষ্টির দিন পানি পড়ে পানির জন্য আমরা ক্লাস করতে পারি না। অনেক সময় আমাদের প্রায় পানির কারণে আমাদের পড়ালেখা বাড়তে বাসায় যেতে হয়। আমাদের ভয় করে যে স্কুল ভেঙে পড়তে পারে। কোনো ভবনের ছাদ থেকে প্রায়ই খসে পড়ছে পলেস্তরা। সামান্য বৃষ্টিতেই পানি পড়ে নষ্ট হচ্ছে বই খাতা। আবহাওয়া ভালো না থাকলে বাধ্য হয়েই বন্ধ রাখতে হয় শ্রেণী কার্যক্রম। ভয়ে স্কুলে আসতে পারে না। আমাদের হলগুলো দেখুন অনেক পুরানো, এটা ৫৩ বছর হয়েছে স্কুলের। বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ এবং জরাজীর্ণ। বিভিন্ন সময়ে ক্ষুদ্র মেরামত এবং বৃহৎ মেরামত করে শ্রেণী পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। অভিভাবকদের অভিযোগ, সন্তানদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে দিন কাটে তাদের। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন সময় জানালেও কোনো লাভ হয়নি। উপর থেকে যে ভাঙা পড়তেছে, টেবিলগুলো ভাঙতেছে, বৃষ্টি হলে পানি পড়তেছে, আমাদের বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর। যে কোনো সময় এগুলি একটা দুর্ঘটনা ঘটতে পারে। চাঁদপুরের ৮ উপজেলায় ১১০০ স্কুলের মধ্যে ১৭৩টি প্রাথমিক বিদ্যালয় ভবনের অবস্থাই নাজুক। এর মধ্যে এই তালিকা শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। আশা করি আগামী অর্থবছরে আমাদের এই প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনগুলিতে নতুন ভবন দিতে পারবো ইনশাআল্লাহ। শুধু আশ্বাস নয়, দ্রুত বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কারের দাবি স্থানীয়দের। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক। তাইওয়ানের উপর চীন কখনোই কোনো পদক্ষেপ নেবে না, কারণ তারা এর পরিণতি কি হতে পারে তা জানে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ট্রাম্পের মেয়াদকালে তাইওয়ানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেবে না বেইজিং। চীনা কর্মকর্তারা ট্রাম্পকে আশ্বস্ত করেছেন বলেও জানিয়েছেন তিনি। মার্কিন সম্প্রচার মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন ট্রাম্প। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার কর্মকর্তারা প্রকাশ্যে বলেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে তারা কিছুই করবে না, কারণ তারা জানে এর ফলাফল কি হবে। আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। গত মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে ওঠে হিন্দুকুশ অঞ্চলটি। এর কেন্দ্রস্থল ছিল মাজারি শরীফ শহরের কাছে খোলম এলাকায়, ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৮ কিলোমিটার গভীরে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে দুর্গত এলাকায় এখনও উদ্ধার অভিযান চলছে। আশঙ্কা করা হচ্ছে আহত ও নিহতের সংখ্যা বাড়তে পারে। আফগান রাজধানী কাবুলেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
যুক্তরাষ্ট্রের কাছে যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে 150 বার উড়িয়ে দেওয়া যাবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সম্প্রচার মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন ট্রাম্প। তার দাবি, উত্তর কোরিয়া একমাত্র দেশ নয় যারা পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। রাশিয়া ও চীনও গোপনে তা করছে, কিন্তু প্রকাশ্যে কিছু বলছে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে অন্য যে কোনো দেশের তুলনায় বেশি পারমাণবিক অস্ত্র আছে। বিশ্বকে পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্পর্কে কিছু করা উচিত বলেও মনে করেন ট্রাম্প। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের পরিচালক হয়েছেন কর্পোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। তাকে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর মনোনীত করে আজ আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দেওয়া হয়েছে। রুবাবা দৌলার অন্তর্ভুক্তিতে 25 সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ পূর্ণতা পেয়েছে। দেশীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায় এনএসসি মনোনীত কাউন্সিলর থাকেন 2 জন। গত 6 অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের পর এনএসসি যে 2 জনকে মনোনয়ন দেয়, তাদের একজন ইসফাক আহসানকে নিয়ে সেদিনই বিতর্ক দেখা দেয়। আজ এনএসসির চিঠিতে ইসফাক আহসান পদত্যাগ করেছেন বলে উল্লেখ করা হয়। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সংসদ নির্বাচনে 300 আসনের মধ্যে 237টিতে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। তাইওয়ানের উপর চীন কোনো পদক্ষেপ নেবে না নিশ্চিত করলেন ট্রাম্প। বিসিবি পরিচালক হলেন কর্পোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।